হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, "দিদিভাই তুমি কেমন আছো?" আমি ভালো আছি, তোমাদের জানিয়ে দিলাম। ঘটনায় যাওয়ার আগে সব্বাইকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ঘটনা খুব, খুব, খুব ভয়ের। আর ঘটনাটা তোমাদের ভালো লাগবে এইটুকুনি আমি কথা দিতে পারি। তাহলে চলো কথা বাড়াবো না, সোজা ঘটনায় যাবো। আমাদের ঘটনাটা বিক্রম পাঠায়। বিক্রম দত্ত, ওর বাড়ি হচ্ছে দত্তফুলিয়া। বিক্রম বলে, "দিদিভাই, আপনার ঘটনা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ শুনতে খুব পছন্দ করেন। আর আপনার ঘটনা প্রত্যেকদিন আমাদের বাড়িতে চলে। বিশেষ করে রাতে যখন ডিনার করা হয় তখন আমরা সবাই বসে ডাইনিংয়ের উপরে আপনার ঘটনাটা প্লে করে দিয়ে আমরা খাবার খাই। আপনি ঘটনা না দিলে সেদিন আমরা আপনার সেই আগের ওল্ড যে ভিডিওগুলো আছে সেগুলোই শুনতে থাকি। কিন্তু আপনার ঘটনা চলতেই হবে। কারণ আপনার ঘটনা বাড়ির সবাই পছন্দ করে, আর বিশেষ করে আমার মা আপনাকে খুব, খুব ভালোবাসে।" তো আমি আন্টিকে বলব, "আন্টি তুমি ভালো থেকো। অবশ্যই কোনো না কোনো সময় দেখা করব।" আচ্ছা, এবার ঘটনাটা বলবো। বিক্রম দাদাভাই যে ঘটনাটা বলেন, বিক্রম দাদাভাইয়ের ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় ৩.৫ বছর, ৪ বছর আগে। দাদাভাই বলেন, "আমরা যে অফিসে চাকরি করি, অফিস থেকে একটা ট্যুর প্ল্যান হয়। প্রত্যেক বছর আমরা ছোট বড় নানান জায়গায় ঘুরে বেড়াই। এবার সবার একটা সামর্থ্য মতো। কেউ হয়তো বলল যে, "আমি এত টাকা দিতে পারবো না, তাহলে আমরা কন্ট্রিবিউট করি।" মানে আবার অনেকে বলে যে, "না, আমি পারবো।" এরকমভাবে আমরা সবার সামর্থ্য বুঝে আমরা ট্যুর প্ল্যান করি। তো এই ঘটনাটা আমাদের সাথে যে ঘটে, সেই ঘটনাটাই আমি বলব যে কী ঘটেছিল আজ থেকে ৩.৫-৪ বছর আগে। বলছে, আমরা সবাই মিলে একটা হিল স্টেশন বেছে নিই। কারণ আমরা যেহেতুনিক সমুদ্রটা বাড়ির খুব কাছে, দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি হামেশাই আমরা যেতে পারি। তো বছরে একবার যে বন্ধুদের নিয়ে আমাদের ট্যুর প্ল্যানিং হয়, তো আমরা একটু ভাবি যে একটু দূরে যাব, একটু পাহাড়, একটু জঙ্গল, ফরেস্টের ফিল নেব। তো সেরকমভাবেই আমরা সবাই মিলে যাই। সবাই বলতে আমরা বেশি কেউ ছিলাম না, ৪ জন বন্ধু ছিলাম আমরা। ৪ জন আমরা সত্যি কথা বলতে খুবই ভালো বন্ধু। একে অপরের সাথে সব সময় আছি। মানে কেউ যদি আমাদের কথা শোনে পাশ থেকে ভাববে হয়তো কোনো আমরা একে অপরের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। কিন্তু এরকম কোনো ব্যাপার না। আর আমরা ৪ জনই তখন ব্যাচেলর। বিক্রম দাদাভাই বলেন যে, "আমি অনেকভাবে আমার মাকে বলতাম, 'মা, দিদিভাইকে ঘটনাটা পাঠালে দিদিভাই কি শোনাবেন?' মা বলতো, 'হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, সোনাকে পাঠা, সোনা ঠিক শোনাবে।' তো অনেকবার বলার পরেও বিক্রম দাদাভাই বলেন, "কোথাও গিয়ে যেন মনে হতো যদি পাঠাই, যদি না পড়েন, একটা নিজেকে নিজে খুব ছোট লাগবে।" মানে বুঝতেই পারছো, একটা ইগো প্রবলেম হয় যে আমি বললাম, হয়তো কেউ জানলো না, কিন্তু দিদিভাই পড়ল না। এরকম একটা হবে বলে উনি ভাবতেন আর মাকে বলতেন। মা ওনাকে মোটিভেট করতেন। "আরে দে না, মেয়েটা খুব ভালো, শোনা খুব ভালো মা, ওকে দে, ওকে বলবি ও ঠিক শোনাবে।" তো দাদাভাই আমাকে মেল করে ঘটনাটা পাঠান। বিক্রম দাদাভাই বলেন, ৩.৫ থেকে ৪ বছর আগে আমরা যখন একটা হিল স্টেশনের, আমি নামটা এখানে হাইড রাখছি, উনি বারণ করেছেন। বলছে আমরা ওখানে যাই। এবার আমরা ট্রেনে করে যাই। ট্রেনে করে গিয়ে আমরা ওখান থেকে নেবে তারপর অন্যত্র গাড়ি ধরে আমরা উপরে উঠি। উপরে উঠে আমরা ওখানে প্রায় ৩ দিন থাকি। এবার ঘটনাটা ঘটে, আমরা যে হোটেলটায় ছিলাম ১ম থেকেই আমরা মানে দেখবে একটা হোটেলে যখন তোমরা যাচ্ছ, তখন না হোটেলের লোকগুলো একটা ব্যবহার অন্যরকম করে। মানে, "হ্যাঁ স্যার আসেন, ম্যাডাম আসেন, হ্যাঁ হোটেল খুব ভালো, কোনো অসুবিধা হবে না, হলে বলবেন" বা এরকম কিছু। যখনই দেখবে তোমার দিন শেষ হয়ে যাচ্ছে, তুমি আসার সময় অনেক হোটেলে এগুলো হয়, দেখবে তোমার সাথে একটা ব্যবহার অন্যরকম করছে। মানে একটা তাচ্ছিল্য, তাচ্ছিল্য ভাব, জানো তো চলেই যাবে, হয়ে গেছে। তো এই যে হোটেলে বিক্রম দাদাভাই তার ৩ সঙ্গী যায়, বলছে ১ম থেকেই না হোটেলের রিসেপশনে যিনি ছিলেন, ওই দাদার ব্যবহারটা না ঠিক ভালো লাগছে না। আবার কখনো খুব রেগে কথা বলছে, কখনো আবার খুব নরম হয়ে কথা বলছে।
এবার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো আমার সাথে আমার যে ৩ বন্ধু ছিল, ওরা তখন বলল, "দেখ, আমরা তো অফিসে জব করি, আমরা তো বুঝি যে কতটা একটা মাথায় হেডেক। কারণ আমাদের অফিসেও বসে আমরা নানা জায়গায় কল করতে থাকি, কাস্টমার আসে তাদের সাথে ডিল করা, মাল ওগুলো লেখা, লেনদেন করা, আমাদেরও মাথা ঠিক থাকে না। আর উনি একটা মানুষ, উনি এখানে বসে এত বড় একটা মানে হোটেল, সেই হোটেলে উনি এত জনের সাথে কথা বলছে। তারপর তো কমপ্লেনের পর কমপ্লেন আসতেই থাকে। তারপরে হোটেলের বয়রা আছে, রাঁধুনি আছে কিচেনের। হতেই পারে উনি বিধ্বস্ত, হতে পারে ওনার মাথার একটুখানি এখন প্রেশারে আছে তাই মাথাটা গরম আছে। ১ম থেকেই আমি বললাম, "যতই মাথা গরম থাক, আমরা তো ভাই ঘুরতে এসেছি। আমরা ওনার ধার তো ধারবো না।" উনি এরম করে কথা বলছেন। যাই হোক সেসব কথা বাদ দিয়ে আমরা কিন্তু হোটেলটা নিয়ে নিই। আমরা একটাই রুম নিই, ৪ বন্ধু একই রুমে আমরা থাকি। ডবল বেড নিই, দুজন করে শুয়ে পড়ি। আমরা ২ দিন খুব ভালো করে এনজয় করি। ঠিক যেদিন আসবো মানে আমরা ২ দিন থাকবো, ৩ দিনের দিন আমরা হোটেল ছাড়বো। যেদিন আসবো ঠিক তার আগের দিন রাতের বেলা হোটেলে আমাদের বিশাল ঝামেলা হলো। বিশাল ঝামেলা। কি নিয়ে ঝামেলা হলো? না, ওই হোটেলে একটা নিয়মাবলী লেখা ছিল, যেটা ১ম এই ওরা আমাদের বলে দেয় যে, "বাইরের কোনো খাবার আপনারা হোটেলে আনতে পারবেন না।" বলে দেওয়া আছে, লেখাও আছে। আমাদের একদম স্ট্রিক্টলি বলে দেয়। আমরা সেই জিনিসটা কিন্তু করিনি। আর সেইদিন যেদিন আমরা আসবো তার আগের দিন রাতের বেলা আমার এক বন্ধু অরিন্দম, ওর খুব বমি হচ্ছিল। ও আমাকে বলল, "রাতের বেলা আমি কিছু খাবো না। হোটেলের খাবারটা খুব রিচ ছিল।" তা ও বলল, "তোরা যদি বাইরে দিয়ে হিল স্টেশনে আমরা সবাই জানি মোমো খুব ফেমাস। অনেকেই মোমো খাবার জন্য স্পেশালি কিন্তু যায়। ওখানে গেলে মোমো খায়। তো ও বলল, "দেখ, পাহাড়ি মোমো যদি পাস তাহলে নিয়ে আসিস।" আর ওই হোটেলের রেস্টুরেন্টে যেয়ে সেখানে আমরা সার্চ করেছি। ওখানে কোনো মোমো নেই। রুটি পাবে, ভাত পাবে। আদার্স কোনো রকম খাবার হয় না। না তুমি বিরিয়ানি পাবে, না পোলাও পাবে। কিন্তু বড় হোটেল। বলছে, "স্যার এগুলো হবে না, আগে থেকে অর্ডার করতে হয়।" মানে ২-৩ ঘন্টা আগে। আমরা বলেছি ওই সময় ওনারা করে দিতে পারবে না। আমরা যখন বাইরে বেরোই তখন ওই রিসেপশনে যিনি দাদা ছিলেন, মোটামুটি ভালোই এজেড, ৫২-৫৩ বছর বয়স। উনি তখন আমাদেরকে খুব কড়া গলায় বলল, "এখন ৯টা বাজে, আপনারা কোথায় যাচ্ছেন?" তো এখানে বিক্রম দাদাভাই ছিলেন। উনি তখন বলেন যে, "আমি বাইরে যাচ্ছি আমার বন্ধুর শরীর খারাপ, ওষুধ আনতে।" কারণ ওখানে নিয়মাবলী আছে, বাইরের খাবার আনা যাবে না। ওনাদেরকেও বলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ওনারা কিন্তু কথাটা মিথ্যে কথা বলে। দাদাভাই বলেন, "আমি যদি বলতাম যে আমার বন্ধু মোমো খেতে চাইছে, পাহাড়ি মোমো আনতে যাচ্ছি, উনি তো তখনই আমাদের ওখানে আটকে দিত, যেতে দিত না। যার জন্য কিন্তু আমরা বলিনি। না বলেই কিন্তু আমরা আমাদের মতো বেরিয়ে যাই, মিথ্যে কথা বলে ওষুধ আনতে যাচ্ছি।" আমরা জানি হয়তো এখন ৯টা ১০-১৫ বাজে। আর প্রায় ২ দিন যে ছিলাম দেখেছি ৯টার পরে উনি থাকেন না। অত কেউ থাকে না, রিসেপশনটা ফাঁকা থাকে। তো আমরা জানি যখন আনবো টুক করে নিয়ে ৩ জন গল্প করতে, করতে আড়াল করে তুলে নেবো উপরে। আমাদেরটা ৩ তলায় ছিল রুমটা। সেই ভেবেই কিন্তু বেরোই। উনি যে সেই দিনকে বসে থাকবে, মানে আমরা কি বাইরে দিয়ে আনছি টের কিছু একটা পেয়েছে উনি, সেটা বুঝতে পারিনি যে উনি বসে থাকবে। উনি রিসেপশনে থায় পায় ওনার যে সিটটা ওখানে বসে আছে। যখন আমরা ঢুকছি, আমরা ১ম এই ঢুকে যখনই ওনাকে দেখলাম না, মানে কাছের যখন গেটটা আমরা টানছি, ভিতরে প্রবেশ করব হোটেলে, ওনাকে দেখেই আমি সাথে, সাথে ওদেরকে বললাম যে, "এখন ঢুকিস না।" তা আমরা ওখানে ৩ জন দাঁড়িয়ে পড়ি। তো আমরা ৩ জন দাঁড়িয়ে ওখানে আমরা নিজেদের মধ্যে কথা বলছি। তো হঠাৎ করে আমি একটা রনি বলে আমার বন্ধু ছিল, ওকে বললাম, "একটা সিগারেট বের কর।" তো ও ৩ জন ৩ টে সিগারেট ধরালাম। ধরে আমরা সিগারেট খাচ্ছি। যাতে রিসেপশনের ওই দাদা বোঝে যে আমরা হোটেলে বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, গল্প করছি, তারপর চলে যাব। এই কারণেই কিন্তু আমরা ওখানে সিগারেটটা ধরিয়েছি। উনি একদম ওখান থেকে বসে আমাদের দিকে হাঁ করে রীতিমতো তাকে ফলো করছে।
মানে ওনার চোখ এদিক থেকে ওদিক হচ্ছে না। আমরা সিগারেট খেতে খেতে কখনো রনি, কখনো আমি, সাথে থাকা আর একটা বন্ধু, আমরা কখনো কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছি যে উনি কি উঠে চলে গেছে। আমরা আস্তে আস্তে সিগারেটটা টানছি আর দাঁড়িয়ে আছি। রাতও হচ্ছে, আর আমার অরিন্দম বন্ধুটারও শরীর খারাপ, ওকে তাড়াতাড়ি মোমোটা খাইয়ে দিলে পারে ও একটু রেস্ট করতে পারে, ঘুমাতে পারে, কারণ আমাদের আবার সকালবেলা বেরোতে হবে, ওখান থেকে নামবো পাহাড় থেকে, তারপর ট্রেন আছে। আমাদের একটা মাথায় কোথাও প্রেশার চলছে, চিন্তা একটা মাথায় ঘুরছে প্রত্যেকের, কিন্তু কিছু করতে পারছি না। লাস্টে দেখলাম উনি ওখান থেকে একটু সরে গেল। জানি না এটা চালাকি করেছিল কি না, পরে বুঝলাম এটা ওনার চালাকিই ছিল। উনি ওখান থেকে সরে যায়। আমরা ওই ফাঁকে সিগারেট ফেলে দিয়ে কোনো রকমে তিনজন গেটটা টেনে যখনই ঢুকি, উনি সাথে সাথে আমাদের সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে যে, ভাই তোমাদের হাতে কি বাইরের কোনো খাবার আছে? তোমরা কি খাবার নিয়ে আসছো? আমরা বললাম না, আমরা তো রিসেপশনে খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে তো খাবার জন্য আমরা অর্ডার করে দিয়েছি। আমাদের এক বন্ধু অসুস্থ, ও খাবে না। আপনাদের খাবারটা ওর স্যুট করছে না, তেল ঠেল ও অত খায় না, ও তো ডায়েটের মধ্যে থাকে, তো ওর জন্য আমরা বাইরে গেছিলাম ওষুধ আনতে। পাহাড়ি মোমো, গরম মোমো যতই প্যাকেটে থাক, একটা সুগন্ধি খাবারের একটা অ্যারোমা ঠিক বেরোয়। উনি তো ওখানেই থাকেন, বহুবার হয়তো খেয়েছেন। উনি সাথে সাথে বলে দিল হিন্দিতে, উনি হিন্দিতে কথা বলছে, আমরা বাংলা কথা বলছি, তো বলছে যে তোমাদের সাথে কোনো খাবার আছে, পাহাড়ি মোমো এনেছো তোমরা, উনি কিন্তু বলে দিল। তখন বিক্রম দাদাভাইয়ের মাথাটা গরম হয়ে যায়। বিক্রম দাদাভাই বলছে, হ্যাঁ আমার বন্ধুর অবস্থা সেরকম না যে আমার বন্ধুকে বাইরে নিয়ে গিয়ে মার্কেটে আমি পাহাড়ি মোমো খাওয়াবো। ওর শরীরের অবস্থা খুব খারাপ, ওর কন্ডিশন এতটাই খারাপ, যেই কারণে ওষুধ আর পাহাড়ি মোমো আমরা নিয়ে যাচ্ছি ওকে দেব বলে। ঠিক আছে, কারণ ও আপনাদের রেস্টুরেন্টের ওই রিচ খাবার খাবে না। এই শুরু হলো ঝামেলা। কোনো মতে ওই যে রিসেপশনের দাদা ছিলেন ওই খাবার অ্যালাউ করবে না, উনি নিয়ে যেতে দেবে না, গার্ড করে দাঁড়িয়ে রয়েছে। আর বন্ধু আমার খাবে, অরিন্দম বলেছে ওর শরীর খারাপ, না খেতে রাতে শুতে পারবে না, আর ও রেস্টুরেন্টে গিয়ে খাবে না। এই নিয়ে আমাদের সাথে তুমুল অশান্তি হয়। জোর করে ধাক্কা দিয়ে আমি উপরে উঠে যাই। যখন উঠে যাই উনি কিন্তু পড়ে যায়। আমি এত জোরে ধাক্কাটা দিই, আসলে শরীরে একটা রাগ হয়ে গেছে। আরে ভাই, আমি তো হাড় কাটা মাংস তেল ঝোল নিয়ে যাচ্ছি না, আমি ড্রাই যদি মোমো নিয়ে যাই, একটা মানুষের যদি শরীর খারাপ হয় কি করা যাবে? একটু তো মানে মানুষের মানবাধিকতা বোধ থাকে, ওনার মতো মানবাধিকতা বোধটাও নেই। যাই হোক, আমার বন্ধুকে নিয়ে গিয়ে বললাম তুই খেতে শুরু কর। ও বললো কেন রে, কি হয়েছে, তোদের মুখ টুক লাল হয়ে রয়েছে? আমি বললাম তুই খা না। ওকে একটা খিস্তি দিয়ে বললাম তুই খাবারটা খা তো আগে। ও খেতে শুরু করে, কারণ খাবারটা যাতে ফেলে না দিতে হয়, কেউ যদি এসে হামলা করে খাবারটা ফেলে দিতে হবে। ঝামেলা করে এসছি, উনি পড়ে গেছে সিঁড়ি দিয়ে, ওটার সময় দেখেছি। আর তখনও কিন্তু ওই আমার দুই বন্ধুর সাথে কিন্তু নিচে ঝামেলা চলছে। আমি শুধু ওকে খাবানোর জন্য কিন্তু দৌড়ে উপরে আসি, লিফটের আর অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে উঠি 3rd ফ্লোর। তো যাই হোক, 2-3 জন ছেলে নিয়ে সাথে ওই রিসেপশনের দাদা আর ওই 2-3 জন ওই হোটেলেরই বয় থাকে, ওদেরকে নিয়ে উপরে ওঠে। আর আমাদের যে দু বন্ধু ওরাও আসে সাথে, মানে ঝামেলা চলতে চলতে শুনছি ওনারা ঝামেলা করতে করতে মানে আসছে। গেটের মধ্যে দরজার মধ্যে জোরে জোরে মারছে। গেটটা খুললাম, আসতেই তখন উনি খুব টেম্পার নিয়ে বলছে, নিগলো মেরে হোটেল সে বাহার নিগলো, আবি নিগলো, নাহলে পুলিশকে ফোন করবে। তখন আমি জোর গলায়, খুব রাগ হয়েছে, আমি তখন বললাম, হ্যাঁ আবি আপ পুলিশকে ইয়া পার বুলাইয়ে। আমারও তখন মাথা গরম হয়ে গেছে, পুলিশকে তুই ভাই বল, যা হবে দেখা যাবে, যদি জেল খাটতে হয় খাটবো, কি এমন অপরাধ করেছি? যদি বন্ধুর শরীর খারাপ, যদি মোমো এনে দিয়ে কি আমি অপরাধ করেছি? তো ঝামেলা এতটাই চূড়ান্ত হয়, লাস্টে যে ছেলেগুলো ছিল তাদের সাথে আমার হাতাহাতি লেগে যায়, মানে যে বয়গুলো ছিল হোটেলের।
তো ম্যানেজার তখন কি করে, নিজের পিঠ বাঁচাতে উনি পুলিশকে ফোন করবে বলে সাথে নিচে নেমে যায়। আর ওদের সাথে হাতাহাতি হয়। তো তখন চলে যায় ওরা। আমরা দরজা লক করে দিই ভেতর দিয়ে। তো সবাই আমাদের যে ৩ জন ছিল, অরিন্দম তখন বলল, "ভাই খাবার পর শরীরটা ভালো লাগছে। একটা কাজ কর ভাই, ড্রাইভারকে ফোন কর।" আমি বললাম, "কেন রে? এখন রাত ১২টা বাজে। ঝামেলা হতে, হতে ১২টা বেজে গেছে।" বলল, "তুই ড্রাইভারকে ফোন কর। আ আমরা এখনই বেরিয়ে যাবো স্টেশনে, চল গিয়ে শুয়ে থাকবো। সকালে যখন ট্রেন আসবে, আসবে। যা হবে, হবে নিচে গিয়ে একটা নাহলে রুম ভাড়া নেবো।" আমি বললাম, "এই মধ্যরাতে কেউ রুম ভাড়া দেবে না ভাই। এখন সব বুকিং হয়ে গেছে। আগে থেকে বুকিং করলে মাঝরাতে রুম দেয়। তোর দরজাই খুলবে না, তুই কি করবি? আর যদি তোর আরো শরীর খারাপ বাড়ে।" তা তখন অরিন্দম, আরো যারা ছিল বন্ধু, হ্যাঁ, রনি, ঋষি, ওরা তখন বলল, "দেখ বিক্রম, যদি মধ্যরাতে এরা গেট ফেট ভেঙে যদি আমাদের কিছু করে, মানে একটা বুঝতেই পারছো, সব নেপালি ওখানে, তারপরে নন বেঙ্গলি, যদি মারধর করে কিছু করে, মানে কে আমাদের বাঁচাবে? আমাদের কে আছে?" আর ওরকম হয়েছে যেখানে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। ওরা একটা ভয় পাচ্ছে। তো অনেকক্ষণ ওরা ভাবনা চিন্তা করে ড্রাইভারকে ফোন করে। ড্রাইভারকে ফোন করতে বহুবার ফোন বেজে যায়। বেচারা ও তো সারাদিন এদিক ওদিক ঘোরে না। অনেকবার কল করার পরেও কিন্তু কেউ ফোন রিসিভ করে না। তো ওরা তখন ভাবছে যে কি করব? কিছু বুঝে পাচ্ছে না। মানে করবোটা কি? ঠিক মিনিট মিনিট ৫-৭ মিনিট পর ফোন আসে। দেখে যার সাথে গাড়ি করে ঘুরেছে সেই দাদাই ফোন করেছে। সাথে, সাথে বিক্রম ফোনটা রিসিভ করে। তখন ওপার থেকে হিন্দি ভাষায় বলছে যে, "কি হয়েছে? এত রাতে আপ লোগ কল করছেন কেন?" মানে হিন্দিতে বলছে, "আপনারা এত রাতে কল করছেন কেন? কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে?" আর নো ডাউট সেই দাদাটা, গাড়ির যে ড্রাইভার ছিল, খুব ভালো, ভালো ছিল। তখন বিক্রম দাদাভাই সবটা বলে তাকে। তখন বলছে, "আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনারা যেই হোটেলে আছেন না, এই হোটেলে এরকম রেপুটেশন আছে। এর আগেও কলকাতার বহু পর্যটক আসে, ঝামেলা-ঠামেলা পুলিশ থানাও হয়েছিল। হ্যাঁ, তো আছে। আর ওখানে একটা সময় ওই ক্যামেরা লাগানো নিয়ে বাথরুমে সেই নিয়েও ভাঙচুর হয়েছিল। সে বহু বছর আগে। তো বলছে, তোমরা কি করবে?" তখন বিক্রম দাদাভাই, ঋষি, রনি, অরিন্দম ওদের কথা মতো বলে যে, "भैया आप अभी आओ, हाँ होटल के बाहर आओ, हम लोग जैसे तैसे करके बाहर आ रहे हैं, हम স্টেশনে, মানে আমরা চলে যাব।" তখন বলছে, "এত রাতে তো দরজা খুলবে না।" বলছে, "খুলবে না মানে তুমি আসো না, খোলানোর দায়িত্ব আমার", বিক্রম দাদাভাই বলে। তো যাই হোক ড্রাইভার আসে, তারা কোনো রকমে নিচে নেবে একটা ছেলেকে ৫০০ টাকা হাতে দেয়, দিয়ে বলছে, "ভাই কাউকে বলবো না, তুই ভাই খুলে দে।" ও সিসিটিভি ছিল সেটা বন্ধ করে দিয়ে ওর দরজা খুলে দেয়। ছেলেটা ছিল আমাদের সোদপুরের একটা বাঙালি ছেলে, যেই ছেলেটার সাথে এই অরিন্দম দাদাভাই ওদের খুব ভালো একটা পরিচয় হয়ে গেছিল। ওদের দিয়ে জল আনাচ্ছিল, একটু হালকা ড্রিঙ্ক ট্রিঙ্ক করছিল, ওকে দিয়ে খাবার আনাচ্ছিল, টাকা দিচ্ছিল। এবার পেটের দায়ে তো ছেলেটা সিসিটিভি অফ করে ওদেরকে দরজা খুলে বের করে চালিয়ে দিয়ে চলে যায়। যাই হোক ওরা বেরিয়ে যায়। ওই ছেলেটা হেল্প না করলে কিছুই হতো না, বেরোতে পারতো না। দরজা তো রাতে খুলতোই না। যাই হোক ওরা রাতের বেলা ওই নিচে নামে। যখন ওরা আসে রাতের বেলা, তখন ওই ৩:৩০-৪টে বাজে। স্টেশনে ছেড়ে দিয়ে ওই দাদা চলে যায়। ওরা ওই মধ্যরাতে আ স্টেশনে ওঠে। উঠে ওদের কাছে টিকিট ছিল। যদি ওরা ভাবছে টিটি ধরে আমাদের, তাহলে আমরা দেখিয়ে দেবো। তো ওরা স্টেশনে কি করবে? সিটের মধ্যে যে যার মতো পাশাপাশি ২ টো সিট ছিল, যেগুলো থাকে স্টেশনের উপরে প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ওরা শুয়ে থাকে। এবার অরিন্দমের শরীরটা আবার খুব খারাপ হতে শুরু হয়। কারণ অরিন্দমের শরীর খারাপ হয় এই কারণে, ও খুব টেনশন নিয়ে ফেলে। এমন একটা জিনিস হচ্ছে, ওর জন্যই তো ঝামেলাটা হলো। ও নিজেকে নিজে মানে একটা গিল্ট ফিল করছে যে ঘুরতে এসে আমার জন্য ঝামেলা হলো। ও বারবার গাড়িতে আসতে, আসতে বলছিল। ওরা তখন বলল যে, "এখানে আর আসবো না। আ যা শিক্ষা হলো,
তা ওরা একটা ক্ষোভের মধ্যে ছিল, একটা ভয়ে, একটা আতঙ্কে। যাই হোক, বুঝতেই তো পারছো একটা অন্য জায়গা। ওরা স্টেশনে শুয়ে রয়েছে। স্টেশনে প্ল্যাটফর্মের উপর ওদের সাথে একটা ঘটনা ঘটে। বিক্রম দাদাভাই বলেন, আমরা ওখানে শুয়ে থাকি, হঠাৎ করে অরিন্দম বমি করতে শুরু করে। তো ওকে আমি বললাম, ভাই এখানে বমি করিস না, ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি, লাইট জ্বলছে আমাদের একদম চোখের সামনে, কিন্তু দূরে, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি ওয়াশরুমটা রয়েছে। বললাম, ভাই তুই ওখানে চল, ওয়াশরুমে গিয়ে একটু ভালো করে মুখে হাতে ঘাড়ে জল দে তো ভাই, বুটটা খুলে চল, প্যান্টটা গোটা, ভালো করে পাটা ধো, তুই একটু ঠান্ডা হ, আর বমি টমি করিস না, চল। ওকে নিয়ে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যখন যাই, একটা লেডিস একটা জেন্টস। তো ও বলল, তুই একটা কাজ কর, আমার পেটটাও অনেকক্ষণ ধরে গুড়গুড় গুড়গুড় করছে, আমি একটুখানি যাই, যদি পটি হয় আমি যাই, তুই দাঁড়া ভাই, যাস না। তো অরিন্দম বাথরুমের ভিতর ঢুকে যায়, ও গেটটা লক করে দেয়। আর অনির্বাণ, ও কিন্তু দাঁড়িয়ে থাকে বাইরে। এই অনির্বাণ চলে যায়, আর বিক্রম কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে। বিক্রম দাদাভাই বলে, লেডিস যে টয়লেটটা ছিল, ওই টয়লেট থেকে একটা খুব সুন্দর মহিলা কণ্ঠে গুনগুন করে গানের হালকা মৃদু একটা শব্দ আসছে। প্রথমে না বুঝতে পারিনি, কারণ আমরা ওই গান শোনার মুডে নেই, ওরকম কিছু। তখন মাথায় অনেক বোঝা, কি করে বাড়ি ফিরবো, ট্রেন আসতে তো অনেক দেরি, কি করব, এতক্ষণ কি করে কাটাবো, হ্যাঁ এখন অন্ধকার ঘুটঘুট করছে চারপাশে, মানে নানা রকম বিপদের আশঙ্কা মনে মনে ভাবছি। হঠাৎ করে আমার বন্ধু ভেতরে যখন চলে যায় ও বাথরুম করার জন্য, আমি বাইরেটা হাঁটছি ওই বাথরুমের সামনেই। হঠাৎ যখন লেডিস টয়লেট থেকে গুনগুন করে গানের শব্দ শুনি, আমি তখন ওই অতক্ষণ লক্ষ্য করিনি, শুধু ওই সিম্বলটা দেখেছি, জেন্টস আর লেডিসের যে সিম্বলটা দেওয়া থাকে টয়লেটের দরজায়, সেটাই দেখেছিলাম। যখন আমি আওয়াজটা শুনলাম ভিতর থেকে কেউ গান করছে, খুব সুন্দর একটা হালকা কণ্ঠে, হালকা কোনো গান, বুঝতে পারছি না কি গান। তখন আমি ওই বাথরুমের দরজাটার দিকে, লকটার দিকে তাকালাম। তখন দেখলাম লকটা কিন্তু বাইরে দিয়ে করা। হঠাৎ চমকে উঠলাম যে বাইরে দিয়ে লক করা থাকলে ভেতর থেকে গুনগুন করে মহিলা কণ্ঠে এত সুন্দর গান কে করতে পারে, কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না তো, এরকমও হয়। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আমার বন্ধু গেছে তো গেছেই, ও আর ভেতর থেকে বার হচ্ছে না। আমি যেন কোনো একটা মগ্নের মধ্যে, মানে কোনো একটা নেশায় যেন আবদ্ধ হয়ে গেছি। আমি গানের সুরটা শুনছি, কিছু একটা সুর, কিন্তু আমি গান বুঝতে পারছি না, তবুও যেন চূড়ান্ত পর্যায়ে পাগলের মতো চেষ্টা করছি যে কি গান, কি কথা গানের ওয়ার্ডগুলো বলছে শোনার জন্য। হঠাৎ করে দরজা খুলে আমার বন্ধু বেরোলো, আমাকে বলে, কি রে বিক্রম, তুই মহিলা টয়লেটের দিকে কি দেখছিস ওই দিকে? আমি ওকে বললাম, "ছুঃ, ভালো করে শোন, ভিতর থেকে কোনো মহিলা গান করছে, ভালো করে শোন।" ও আমাকে বলল, হ্যাঁ কেউ হয়তো ভিতরে রয়েছে, গান করছে। আমি বললাম, ভাই দেখ, বাইরে দিয়ে তো লক করা। তখন বললো, হ্যাঁ তো, তাহলে ভিতরে কে গান করবে? ও তখন সাথে সাথে ওই লেডিস বাথরুমের দরজাটার সামনে কানটা পেতে বলল, হ্যাঁ তো ভাই বিক্রম, ভিতরে কেউ আছে, গান করছে, কিন্তু বাইরে দিয়ে লক, এটা তো অসম্ভব ব্যাপার। যদি কেউ আটকেও থাকে, সে তো চিৎকার করবে যে কে আছো, দরজা খুলো, আমি আটকে রয়েছি, বের করো। সে তো বসে গান করবে না। তখন আমাকে আমার বন্ধু বলল, চল চল চল, ও কি না কি ব্যাপার হবে ভাই, মেয়েলি কেসে জড়িয়ে যাব, এমনি তো মাথার মধ্যে একটা ঝামেলা চলছে, আমার না ওই হোটেলের লোকজন স্টেশনে এসে প্ল্যাটফর্মে আমাদের পেটায়। তো বিক্রম দাদাভাই তখন বলল, হ্যাঁ তুই সোজা আসুক না, আমরাও মারতে পারি। এই কথা বলতে বলতে আমরা ওখান থেকে যখন আমরা আসছি, যেখানে আরও দুজন বসে রয়েছে, ঋষি আর এক বন্ধু, আমরা ওইদিকে আসছি।
তখন মনটা যেন খুব মোচড়াচ্ছে। একবার দরজাটা খুলি না, আশেপাশে তো কেউ নেই, কে কি বলবে, আমরা তো কোনো আওয়াজ পাচ্ছি, একবার দেখি কেউ তো নিশ্চয়ই আছে। বিক্রম দাদা ভাই তখন অরিন্দমকে বলে, অরিন্দম, কিছুক্ষণ পর তো ভোর হয়ে যাবে, তারপর তো লোক প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবে। ভাই সারা জীবন মনের মধ্যে একটা আবেগ থেকে যাবে, একবার দরজাটা খুলি ভাই, চল না। অরিন্দম সোজাসুজি না করলো, ওর কোনো মতামত নেই ওতে। ও বলল, না ভাই, আমি যাব না, মরার শখ হলে তুই চা, আমি যাব না। অরিন্দম এই কথা বলে সেফসাইড হয়ে গেল। বিক্রম দাদাভাই বলে, মরার কি আছে, একটা মহিলা টয়লেট যেটা বন্ধ বাইরে দিয়ে, ভিতরে কেউ গুনগুন করে গান করছে, চল না দেখি, হতে তো পারে কেউ ফোন টোন ফেলে গেছে, হতে পারে অনেক কিছু, চল না। তখন বলছে, হ্যাঁ তোর জন্যই ফোনটা ফেলে গেছে, তুই বলছিলিস না সেদিন একটা ফোন কিনবো, কেউ ফেলে গেছে। তখন অরিন্দম বলল, দেখ বিক্রম, ভুতুরে কাণ্ড হতে পারে, কিন্তু ভূত টুত নেই তো ভেতরে। তখন বিক্রম দাদাভাই খুব উচ্চ কণ্ঠে হেসে বলল, ভূত, তুই ভূতকে বিশ্বাস করিস ভাই? এই 2000, তখন ছিল সালটা 22 কি 23, হ্যাঁ 2000, তুই 22-এ দাঁড়িয়ে তুই ভূতের কথা বলছিস? ভূত আবার হয় নাকি? ভূত আবার কি রে? ভূত তো মনের ভয়, ভূত তো আমরাই রে, মানুষের থেকে বড় ভূত আছে? অরিন্দম তখনও পর্যন্ত তার সহমত একই রেখেছে, ও কিন্তু সহমত পোষণ করেনি ওর সাথে যে আমি যাব। সাথে সাথে রিন্টু ওখানে, সাথে সাথে আরও দুজন যে বন্ধু বসেছিল তাদের কাছে বিক্রম এসে বলল ঘটনাটা। তারা তখন বলল, চল তো দেখি, সত্যি তাই? তখন অরিন্দম বলল, ভাই আমার শরীর ভালো না, আমি ওইসবের মধ্যে যাব না, আমি প্ল্যাটফর্মে ব্যাগগুলো নিয়ে বসি, তোরা তিনজন যা। বিক্রম দাদাভাইয়ের সাথে আরও দুই বন্ধু, তিনজনে মিলে চলল লেডিস টয়লেটটা খুলে, তারা দেখবে, খুব কৌতূহল কোন মহিলা ভেতরে আছে যে একবারও চিৎকার করে দরজা খোলার জন্য বলছে না, কে আছে এমন। তারা যখন কাছে যায় তখনও পর্যন্ত গানের শব্দ পাচ্ছে, পরপর সবাই আবার দরজায় কান লাগিয়ে শোনে যে সত্যি সত্যি একজন মহিলা গান করছে, কিন্তু কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সুর যেটা সবাইকে আকর্ষণ করছে, কাছে টানছে। তারা দরজাটা খোলে। তারা যখন দরজাটা খোলে তখন দেখে একটা অদ্ভুত জিনিস, যেটা দেখার জন্য তারা কখনোই ধারণা করেনি যে এরকম জিনিস আমরা দেখব। তারা দরজাটা যখন খুলে, দরজাটা বাইরে দিয়ে যখন ভিতর দিকে হালকা ধাক্কা দেয়, দরজাটা নিজে থেকেই একটা ক্যার ক্যার করে শব্দ করে খুলে যায়। তখন দেখে ওই টয়লেটের ভেতরে ফ্যানের মধ্যে একটা মেয়ে ঝুলছে, যেটা তিনজনে দেখা মাত্র ওখান থেকে ছুটতে ছুটতে অরিন্দমের কাছে এসে বলে, ভাই আমরা ফেঁসে গেছি। অরিন্দম উঠে বলল, কেন, কি হয়েছে? বলল, ভাই ওই লেডিস টয়লেটে একজন মহিলার ডেড বডি ঝুলছে, সে গলায় ফাঁস লাগিয়েছে। তখন বলল, সিসিটিভি আছে প্ল্যাটফর্মে, তোরা ফেঁসে যাবি না তো? তখন নিজেদের মধ্যে আলোচনা করে তারা সাথে সাথে ওই প্ল্যাটফর্মে যেখানে অফিস থাকে সেখানে যায়। ওরা ওখানে গিয়ে একজন রেলকর্মীকে ডেকে সব বিষয়টা বলে। তারা বলল, আপনি ফুটেজ চেক করুন। কারণ সেই রেলকর্মী তাদেরকে বলে, তোমরা লেডিস টয়লেট খুলেছো কেন? তোমরা অপরাধ করেছো, তোমরা এই কাজ করোনি তো? তখন অরিন্দম, বিক্রম তারা বলে যে আপনি সিসিটিভি চেক করুন, ক্যামেরা তো থাকে, প্ল্যাটফর্ম অত বড় একটা নামকরা প্ল্যাটফর্ম। তখন উনি ক্যামেরা দিয়ে দেখে যেই মেয়েটি ডেড বডি বাথরুমের ভিতরে ঝুলছে, সেই মেয়েটি রাত 9:15 সময় একা টয়লেটের ভিতরে ঢুকেছে, কিন্তু বাইরে দিয়ে লকটা কে করেছে? একটা রহস্য, বাইরে দিয়ে লকটা কে করেছে সেইটা কিন্তু সিসিটিভিতে ধরা পড়েনি। তাহলে মেয়েটা তার সালোয়ারের যে ওড়নাটা ছিল 3 পিস, ওড়না দিয়ে যে নিজেকে শেষ করেছে,
আর ওই যে একটা কণ্ঠ যে গানের কথা বললাম, সেটা তার মোবাইলে একটা বাংলা রবীন্দ্রসঙ্গীতের হালকা স্লো মিউজিক, যেটা বারবার রিপিট হচ্ছিল। খুব স্লো ছিল, যেটা ভেতর থেকে কথাগুলো শোনা যাচ্ছিল না, শুধু সুরটা শোনা যাচ্ছিল যে কিছু একটা গান করছে। মেয়েটি খুব বিধ্বস্তভাবে তার যে দৃশ্য দেখেছি, সেটা আমরা কলকাতায় যখন ফিরে আসি যে যার বাড়িতে, আমরা প্রায় ১.৫ থেকে ২ মাস ওই মেয়েটার মুখ প্রত্যেকদিন রাতে স্বপ্নে দেখতাম। আমরা ৩ বন্ধু, শুধু অরিন্দম ছাড়া, কারণ ও যায়নি। আমরা ৩ জন দেখেছিলাম, অরিন্দম দেখেওনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো? আমাদের বিক্রম দত্ত দাদাভাই দত্তফুলিয়া থেকে ঘটনাটা আমাদের শেয়ার করেন। আর দাদাভাই, আমি জানি, আর আন্টি, আপনারা ঘটনাটা অবশ্যই শুনছেন। হয়তো দাদাভাইয়ের মতো আমি বলতে পারিনি গুছিয়ে, তবে চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে তোমরা দর্শক বন্ধুরা ঘটনাটা শেয়ার করো। অনেক কিছু নলেজ পাওয়া যায়। অনেক জায়গায় না মাথা ঠান্ডা রাখতে হয়। একটা ভুল পদক্ষেপে অনেক বড় কিন্তু ক্ষতি হতে পারে, বিপদের আশঙ্কা থাকতে পারে। তাহলে চলো আজকে আমরা কমেন্ট পড়বো, তারপর আজকে বিদায় নেবো। কালকে আসবো, আর চেষ্টা করব শোনা কথায় ঘটনা দেওয়ার জন্য। অনেকটা মাস হয়ে গেছে ঘটনা দিতে পারছি না। তো চলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা কমেন্টটা পড়ে নিই, ঠিক আছে? চলো। প্রথম আমাদের প্রদীপ দাস কমেন্ট করেছেন, তারপরে নীলিমা সিংহ, বনানী কর্মকার দিদিভাই, তারপরে আমাদের রাজশ্রী দিদিভাই কমেন্ট করেছেন, তারপরে কমেন্ট করেছেন নিতা বসু, তারপরে সমীর সমীরণ ঘোষ, সমীরণ ঘোষ কমেন্ট করেছো। আচ্ছা, তারপর ববিতা কমেন্ট করেছো, প্রদীপ দে, সরি পাপ্পু দে, দেখেছো তোমাদের নামগুলো ভুল বলছি। আচ্ছা, পাপ্পু দে, তারপর হেনা তপাদার দিদিভাই, তারপর চৈতালি রয়, তারপরে ময়না দত্ত, ঝুমা চ্যাটার্জি, পিঙ্কি দাস, চৈতালি চক্রবর্তী, কৃষ্ণা ধারা, সোমা দাস পরিবার থেকে, তারপরে রিয়া রয়, তারপরে কমেন্ট করেছো সুমিতা বিশ্বাস, শ্রাবণী হাজরা, রূপা দে, সরস্বতী পারামানিক, তারপরে কমেন্ট করেছো ডালি, দেবনাথ দিদিভাই, সোনিয়া মণ্ডল বোন, সোহিনী রয় আমার ছোট্ট বোন, তারপর সন্তুর দুনিয়া, আয়ান হালদার, অনুরোধ দাস, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস দিদিভাই। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ঘটনা শোনো, নীরবে কমেন্ট করো না, আমি তোমাদের সবাইকে বলবো একটা করে কমেন্ট করো। কমেন্ট করলে কমেন্টগুলো পড়ি তো ব্যক্তিগতভাবে খুব মনটা আনন্দ হয়। অনেক কমেন্ট পড়ি, যদি এখন কমেন্ট পড়তে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও, কারণ এডিটের ব্যাপার থাকে, দিতে দিতে অনেক রাত হয়ে যায়, যাই কারণে আমি কমেন্টগুলো পড়লাম না, নামগুলো পড়লাম। এখনের মতো আসছি, সবাই বড় মায়ের আশীর্বাদ। খুব ভালো থেকো, সবার সাথে দেখা হবে আগামীকাল। এখনের মতো শুভরাত্রি, টাটা।